শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও স্নিগ্ধ একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। শুভ সকাল লাবণ্য। শুভ সকাল আনিস, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি এবং তোমাকে অনেকদিন পরে পেয়ে আবারও খুব ভালো লাগছে। একদমই, আমারও তাই। এবং আজকে এই সেটে বসে একটা কবিতার কথা খুব মনে পড়ছে। আচ্ছা। করুণা করে হলেও চিঠি দিও, খামে পরে তুলে দিও আঙ্গুলের মিহিন সেলাই, শুধু এটুকু দাবি চিঠি দিও। বাহ। আজকে এমন একজন অতিথি আছে আমাদের সঙ্গে যিনি সেই চিঠির হারিয়ে যাওয়া যে আবেগ সেটা আবার ফিরিয়ে এনেছেন একটা চমৎকার অ্যাপ তৈরির মধ্য দিয়ে। খুব চমৎকার করে বললে। চলো, কে আছে জানিয়ে দেই। হ্যাঁ, প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি অ্যাপ নির্মাতা সাজিদ হাসান। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমরাও ভালো আছি ভীষণ। এবং আপনি আসলে যে চিঠির যে হারিয়ে যাওয়া আবেগ সেটা অ্যাপ তৈরির মাধ্যমে দারুণ সাড়া ফেলেছেন। সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল একটা বিষয় এটা, মানুষ মানুষকে চিঠি লিখছে, বেনামে চিঠি লিখছে। এই যে আইডিয়াটা, এটা কিভাবে আসলে আপনার মধ্যে আসলো শুনি ছোট করে একটু। আচ্ছা, আমি যখন খুব ছোট ছিলাম তখনই হচ্ছে আমার বড় ভাই, আপন বড় ভাই হচ্ছে ক্যাডেট কলেজে চলে গিয়েছিল। তো আচ্ছা, আমার যতটুকু মনে পড়ে আমি আমার শৈশবে হচ্ছে আমার ভাইয়াকে খুব একটা কাছে পাইনি, কারণ হচ্ছে ভাইয়া অনেক দূরে রংপুরে থাকতো, আমি থাকতাম হচ্ছে ময়মনসিংহে। আচ্ছা। তো আমি ছোটবেলা থেকেই যেটা দেখেছি সেটা হচ্ছে আমার পরিবার, আমার মামা মামি, আমার আম্মু, আমার আপু সবাই হচ্ছে ভাইয়ার সাথে যোগাযোগ করার জন্য ভাইয়াকে চিঠি লিখতো। আচ্ছা। তো হচ্ছে আমি তখন ভাঙা ভাঙা যতটুকু অক্ষর জ্ঞান হয়েছিল আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করতাম হচ্ছে ভাইয়ার জন্য কিছু একটা লেখার জন্য। আচ্ছা। তো আমার মনে আছে আমি লিখতাম যে আমি ভালো আছি, বাসার টিভি ফ্রিজ ওরাও ভালো আছে, অনেক হাবিজাবি লিখতাম আর কি। তো হচ্ছে সেই থেকেই হচ্ছে আমার চিঠির সাথে মানে প্রথম পরিচয়। এবং পরে যখন আমি হচ্ছে আরো বড় হই, লাইক খুব রিসেন্টলি হচ্ছে আমার ভাইয়া আমাকে সেই পুরনো চিঠিগুলোর কি দেখালো যে দেখো তুমি হচ্ছে ছোটবেলায় আমাকে এই চিঠিগুলো দিয়েছিলে। আচ্ছা। তো তখন আমার মনে পড়ে গেল যে চিঠির মধ্যে একটা খুবই চমৎকার একটা ব্যাপার আছে যে একটা চিঠি আমরা ক্রাফট করি অনেক যত্ন দিয়ে, অনেক ভালোবাসা দিয়ে, কিন্তু আমাদের বর্তমান যে যোগাযোগ ব্যবস্থা, আমরা মাথায় যা আসে তাই হচ্ছে লিখে দিই। মানে আমাদের সেই যত্ন আর ভালোবাসাটা হচ্ছে নাই আমাদের ছোট খুদে বার্তাগুলোতে। তো আমার সেই থেকেই হচ্ছে চিঠির আইডিয়াটা আসে। এরকম মানে অ্যাপ আসলে নতুন না, অ্যাপের আইডিয়াটা কমপ্লিটলি অরিজিনাল না। আচ্ছা। বাট হচ্ছে আমার কাছে আমি মনে করি যে চিঠি আমাদের সংস্কৃতির একটা অংশ। ডেফিনেটলি। এবং সেই থেকে হচ্ছে আমি মানে এক্সিস্টিং যে ট্রেন্ড আছে ওইটার সাথে হচ্ছে আমার এই চিঠির জিনিসটাকে হচ্ছে আমি একত্রিত করেছি আর কি। এভাবে হচ্ছে আমার চিঠির আইডিয়াটা আসে। মানে আমার তো শুনে খুব ভালো লাগলো যে এত চমৎকার একটি স্মৃতি, এবং আপনি সেই স্মৃতিকে কাজে লাগিয়ে আসলে সবার মধ্যে আসলে ছড়িয়ে দিয়েছেন। এটা তো খুব ভালো লাগার। কিন্তু ছোটবেলার কথা যেহেতু আসলে বলছি, ছোটবেলার গল্পটা আরো একটু শুনতে চাই, একদম ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। খুব বেশি দূরে না, কিন্তু যতটুকু মনে পড়ে আপনার ময়মনসিংহে জন্ম, সেখানেই বোধহয় বেড়ে ওঠা, বেশ অনেকটা সময় ধরে। আপনার কাছে একটু শুনি সেই সময় কোন কোন স্মৃতি মনে আছে, একটু পরিবারের সাথে গল্প বা বন্ধু বান্ধবদের কথা সবকিছু মিলিয়ে একটু শুনবো। আচ্ছা, আমার জন্ম হয়েছে গ্রামে এবং আমার শৈশবটা গ্রামেই কেটেছে। আচ্ছা। তারপর যখন আমার 4 কি 5 বছর হয় তখন হচ্ছে আমি 2007 সালে আমি আমার পরিবারের সাথে ময়মনসিংহ শহরে আসি। তো তখন থেকে আসলে আমার স্মৃতি আমার মনে পড়ে আর কি। আমার হচ্ছে এর আগের স্মৃতি খুব একটা মনে পড়ে না, টুকিটাকি আছে। তো আমি ছোটবেলা থেকে আমার যেটা মনে পড়ে যে আমাকে হচ্ছে সবাই বলতো যে আমি অনেক শান্ত, আমি কথাবার্তা একদমই বলি না, অপ্রয়োজনীয় কথা তো একেবারেই না। আচ্ছা। এবং আমার খালা, তারপর হচ্ছে আমার ফুপি যারা আছে ওদের মুখে একটা কথাই শুনছি যে ছেলেটা অনেক শান্ত, মানে কথাবার্তা একদমই বলে না। ইভেন তার যদি কোনো কিছু প্রয়োজন হয় তারপরেও সে বলে না, যদি কেউ হচ্ছে সাধে তখন হচ্ছে সে রেসপন্ড করে আর কি। আচ্ছা। তো প্রচুর শান্ত হওয়া সত্ত্বেও আমি প্রচুর খেলাধুলা করতাম। আমরা হচ্ছে শহরে যেখানে থাকতাম আমাদের কিছু প্রতিবেশী ছিল, আমার সমবয়সী বন্ধু বান্ধব হয়েছিল। তো তাদের সাথে আমি প্রচুর খেলাধুলা করতাম বাইরে, এবং হচ্ছে আমার বাসায়
এটাই একমাত্র অভিযোগ ছিল আমাকে নিয়ে, যে আমি হচ্ছে সন্ধ্যার পরেও এখনো বাড়ি ফিরছি না কেন। আমি হচ্ছে আমাদের একটা গ্যারেজ মতন ছিল আর কি, ওখানে হচ্ছে প্রচুর খেলাধুলা করতাম। আর কি খেলা হতো ওই সময়? ক্রিকেট, সব থেকে বেশি ক্রিকেটই খেলেছি। হ্যাঁ, মানে ক্রিকেট নিয়ে আমরা যারা ছিলাম আর কি সবাই প্রচণ্ড ক্রিকেট ভক্ত ছিলাম। আমাদের হচ্ছে নিজেদের নাম ছিল হচ্ছে বিখ্যাত প্লেয়ারদের নামে, যে আমরা নিজেরা বলতাম যে ও হচ্ছে হার্শেল গিবস, তারপর ও হচ্ছে রিকি পন্টিং, এরকম করে আর কি আমরা বলতাম ছোটবেলায়। আমি ছিলাম হচ্ছে গ্রায়াম সোয়ান, সে হচ্ছে একজন ইংলিশ স্পিনার আর কি, আমি বল করতাম আর কি। আচ্ছা আচ্ছা। তো আর খেলাধুলার সাথে আমার যে স্মৃতিটার কথা না বললেই না, সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই প্রচুর বই পড়ি, মানে গল্পের বই পড়ি আর কি। আমার প্রথম পড়া বই ছিল হচ্ছে এরকম, যে একটা টিকটিকি তার লেজ হারিয়ে ফেলে, পরে হচ্ছে সে সবার কাছে যায় যে আমাকে একটা লেজ দিবা, আমাকে একটা লেজ দিবা। পরে যখন তার মায়ের কাছে আসে, বলে যে আম্মু আমার তো আমি লেজ হারিয়ে ফেলেছি। পরে তার মা বলে যে তোমার পিছনে তাকিয়ে দেখো, তোমার আরেকটা লেজ গজাইছে আর কি। তো এটা হচ্ছে আমার পড়া প্রথম গল্প। আচ্ছা। সেই থেকে হচ্ছে আমি প্রচুর বই পড়ি, বাইরের দেশের রূপকথা, আমাদের দেশের কিশোর উপন্যাসগুলো, এবং বিশেষ করে সায়েন্স ফিকশন। আচ্ছা। আমার হচ্ছে বিজ্ঞানের প্রতি একটা অ্যাফিনিটি আছে, তো আমি প্রচুর বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ি, বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের জিনিসপাতি মানে স্টোরি পড়ি। বই পড়ার অভ্যাসটা কি কাউকে দেখে আসলো, নাকি একেবারেই নিজের ইচ্ছেতেই আসলে ছোটবেলা থেকে বই পড়ছেন? না, একদম নিজের ইচ্ছায় না। বই পড়ার অভ্যাসটা হচ্ছে আমার বড় ভাইয়া থেকে এসেছে, মানে সে ছোটবেলা থেকে আমার আইডল টাইপ ভাই। এই বড় ভাইয়ের সঙ্গে অনেক স্মৃতি রয়েছে, আমরা সেটা শুনবো, তাই না আনিস? কিন্তু তার আগে আমরা একটু কিছু বিষয় আপনার সম্পর্কে জানি, সেটা এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। ওকে। হাতে চিঠি লেখার হারিয়ে যাওয়া অভ্যাসকে নতুন রূপে ফিরিয়ে এনেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজিদ হাসান চিঠি.মি অ্যাপের মাধ্যমে। 4টি ভিন্ন ফন্ট ও কাগজের স্টাইল সবাইকে মুগ্ধ করেছে। চিঠিগুলো দেখতে অনেকটাই পুরনো দিনের কাগজের আদলে ডিজাইন করা। এই পুরনো আমেজ অনেককে স্মৃতিকাতর করেছে। এই বছরের নভেম্বরের 10 তারিখে প্লে স্টোরে লঞ্চ করার পরে এ পর্যন্ত 4.5 লাখ ডাউনলোড হয়েছে অ্যাপটি, এবং 25 লাখ বার চিঠি লেখা হয়েছে অ্যাপটি থেকে। শুধু চিঠি.মি নয়, এই তরুণ এর আগেও এমন ট্রেন্ড তৈরির মতো বেশ কিছু কাজ করেছেন। 2022 সালে তার সুপারহিরো ব্যাটম্যানকে নিয়ে একটি প্রজেক্ট আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলেছিল। অ্যাপটির নাম ছিল ব্যাটনেম জেনারেটর। মাত্র 2-3 ঘন্টায় বানানো এই অ্যাপ বিশ্বজুড়ে সমাদৃত হয়েছিল। এমন আরও বেশ কিছু কাজ করেছেন তিনি। কলেজে থাকাকালীন ছবির উপর বাংলা লেখা যায় এমন একটি অ্যাপও তৈরি করেছিলেন, সেটিও 10 লাখের বেশি ডাউনলোড হয়েছিল। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তার ছোটবেলায় ছিলাম সেখানে আবারও ফিরে যাচ্ছি। আমরা আপনার বড় ভাইকে নিয়ে একটু শুনতে চাই। বড় ভাইয়ের কথা বলছিলেন, তিনি আপনার আদর্শ একরকমভাবে বলতে পারি, তার সঙ্গে স্মৃতিগুলো নিয়ে একটু শুনি। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে সাকিব হাসান, সে হচ্ছে আমার থেকে প্রায় 8 বছরের বড়। আচ্ছা। আমার যখন হচ্ছে আমি যখন খুব ছোটই থাকি, আমার ভাইয়া হচ্ছে ক্যাডেট কলেজে চলে যায়। তখনের স্মৃতি আমার মনে নাই, কিন্তু আমার আব্বু আম্মু থেকে শুনেছি আমি অনেক কান্না করেছিলাম। আচ্ছা। এবং ভাইয়াকে তারপরে খুব বেশি একটা হচ্ছে পাইনি বাসায়। ভাইয়া হচ্ছে ছুটির সময় আসতো, এবং তখন হচ্ছে আমার কাছে হি ওয়াজ লাইক দ্য কুলেস্ট পারসন এভার। তার কাছে অনেক অনেক গল্প থাকতো, সারা পৃথিবীতে কি হচ্ছে ওগুলা শুনতাম, এবং হচ্ছে ও হচ্ছে প্রচুর অবশ্যই গল্পের বই পড়তো অনেক বেশি, এবং হচ্ছে আমার বোনের মানে ভাইয়ার কাছে সব থেকে বেশি চাহিদাটা যেটা ছিল সেটা হচ্ছে আমরা শুধু বলতাম যে আমাদেরকে নতুন একটা গল্প শোনাও, নতুন একটা গল্প শোনাও, আমাদেরকে হচ্ছে ভূতের গল্প শোনাও। তো আমার যে বই পড়ার অভ্যাসটা সেটা হচ্ছে ভাইয়া থেকেই আসে, এবং আমার মনে আছে যে আমি ভাইয়াকে চিঠিতেও লিখতাম যে আমি হচ্ছে কি বই কিনবো, কি ধরনের বই কিনবো। তো আমার মনে আছে আমার ভাইয়া একবার আমাকে বলেছিল তুমি হচ্ছে গোয়েন্দা বই কিনো। আচ্ছা। তো গোয়েন্দা কি তখন আমার মানে বোঝার অতটাও বয়স হয়নি। তো তখন আমি পরে হচ্ছে 3 গোয়েন্দা কিনেছিলাম, এবং সেই থেকে আমি 3 গোয়েন্দা সিরিজের, এটা হচ্ছে সেবা প্রকাশনী থেকে রকিব হাসানের 3 গোয়েন্দার মানে ভীষণ ভক্ত হয়ে যাই আমি। হচ্ছে তখন হচ্ছে আমার পুরা জীবনটা হচ্ছে লাইক বইকেন্দ্রিক হয়ে যায়। কিভাবে? আমার যে স্কুলের যারা হচ্ছে বন্ধু ছিল ওদের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে বই শেয়ার করে। আমার কাছে যে যা ছিল আমি ওইটা ওদেরকে দিতাম, তারপর হচ্ছে ওদের কাছে যা ছিল ওরা হচ্ছে ওইটা আমাকে দিত।
তো এইভাবে হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলও তৈরি হয়। আর হচ্ছে ভাইয়ার থেকে আমি আরেকটা যে জিনিস শিখেছি সেটা হচ্ছে, আমার মনে আছে আমি যখন খুবই ছোট ছিলাম আমাদের বাসায় একটা কম্পিউটার ছিল, আমার ভাইয়া হচ্ছে ক্যাডেট কলেজ থেকে ছুটিতে এসেছে, তো ভাইয়া একটা ফোনে হচ্ছে অনলাইনে ঘেটে কি দেখে দেখে যেন মানে কিছু কোড লিখলো আর কি কম্পিউটারে। তো পরে আমাকে দেখাচ্ছে যে দেখো কম্পিউটার আমাকে হ্যালো ওয়ার্ল্ড বলতেছে। আচ্ছা, পরে আমি বললাম যে এটা তো কিছুই না, তো আমি মানে খুব মানে ইন্টারেস্টিং কোনো কিছু তো লাগতেছে না। পরে ভাইয়া আমাকে বললো যে আমি টিপিক্যালি তো তুমি হচ্ছে টাইপ করো, কিন্তু আমি ওকে টাইপ করে বলেছি যেন আমার জন্য এটা করে আর কি। আমাকে হচ্ছে মানে প্রোগ্রামিংয়ের একদম বেসিক কনসেপ্টটা আমাকে বোঝানোর চেষ্টা করলো আর কি। আচ্ছা, তা আমি কিছু বুঝি নাই, কিন্তু ভাইয়ার উপর আমার অগাধ বিশ্বাস ছিল, আমি ধরে নিছি যে এটা খুবই চমৎকার একটা জিনিস। তো সেইটা হচ্ছে আমার কম্পিউটার প্রোগ্রামিং এর সাথে প্রথম এক্সপোজার, যোগাযোগ। এরপর থেকে হচ্ছে আমি আমার কাছে মনে হয় যে এই প্রোগ্রামিং জিনিসটা কি অনেক চমৎকার, এটা আমার শেখা লাগবে। আচ্ছা, তো মানে আমার সমবয়সী যারা ছিল ওদের এরকম অভিজ্ঞতা হয়নি, আমি প্রিটি শিওর। আমার কত বছর বয়সে এটা? তখন আমার বয়স হবে হচ্ছে 6 কি 7, মানে এত অল্প বছর বয়সে। হ্যাঁ। আর আপনি আপনার ভাইয়ের কথা বলছিলেন, তিনি কি আসলে প্রোগ্রামিং এই বিষয়গুলো নিয়ে কাজ করতেন? এই বিষয়গুলো নিয়ে কাজ করতেন, মানে ভাইয়ারও হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং, ফিজিক্স, তারপর হচ্ছে গ্রহ নক্ষত্র, স্পেসের যে বিষয়গুলো ওগুলো আমার মতোই পছন্দ আর কি। চমৎকার। এমনিতে আপনারা কয় ভাই বোন? আপুর কথা বলছিলেন। আচ্ছা, আমার হচ্ছে এক ভাই আছে, এক আপু আছে, আমি হচ্ছে সব থেকে ছোট। আমরা দুই তাহলে ভাই, সবার এক বোন। আদরের ভাই, এক আপনি। বোন। হ্যাঁ, সবার বাবা আদরের। কি করতেন এমনিতে? বাবা হচ্ছে কৃষি ব্যাংকে চাকরি করতেন, এখন অবসরপ্রাপ্ত। আর মা কি গৃহিণী ছিলেন? না, আমার আম্মু হচ্ছে ডিজিএইচএস এর চাকরি করেন এখন। এখনো একটু করেন। তাদের কথাও আমরা তাদের কথা শুনতে শুনি। চাই, বাবা মার সাথে একটু সম্পর্কগুলো, বকাঝকা খাওয়া হতো কিনা সে সময়? যেহেতু আপনি শান্ত ছিলেন, মনে হয় না খুব একটা খাওয়া হতো, কিন্তু হ্যাঁ। শুনি গল্পগুলো। আমার মানে স্মৃতি অনুযায়ী আমার ভাই বোন থেকে আমি অনেক কম বকা খেয়েছি। ইনফ্যাক্ট আমি খাইনি বললেই চলে, আমি ভীষণ আদরে বড় হয়েছি। আচ্ছা, সেটা আমার পরিবারে এবং হচ্ছে আমার যে আত্মীয় স্বজনরা আছে, যেমন আমার আন্টিমণি আছে একজন, মানে আমার খালামণি আর কি। খালামণি। উনি হচ্ছে আমাদের সাথেই থাকতেন, উনিও আমাকে প্রচণ্ড আদর করেন এখনো। তারপর হচ্ছে আমার যে ফুপিরা আছে, ওরাও আমাকে প্রচণ্ড আদর করে। আমি আদর ছাড়া আসলে কিছু তেমন মানে শাসন দেখি নাই। এবং আমি একটা কথা শুনেছি যে বেশি আদর করলে হচ্ছে ছেলেরা বিপদে চলে যায় বা এরকম কিছু, বাট আমার কাছে একদমই সেটা মনে হয় না। কারণ আমাকে হচ্ছে কখনো শাসন করা হয়নি, আমাকে ইনফ্যাক্ট কখনো মারাও হয়নি, আমার মনে পড়ছে না। তো আমার আব্বু আম্মু আমাকে সবসময় হচ্ছে প্রচণ্ড আদর করতো। আমার আব্বু ভীষণ ভালো একজন, ভীষণ ইন্টারেস্টিং একজন মানুষ, মানে খুবই শান্ত। এবং মানে আমাকে যে ছোটবেলা থেকে বলা হয়েছে শান্ত, আমার ধারণা ওটা আমার বাবা থেকে পেয়েছি। আমার বাবা হচ্ছে অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলে না, ইভেন গেস্ট আসলেও হচ্ছে ওদের সাথে অত বেশি কথা বলে না। এবং আপনার ভাইও নিশ্চয়ই তাই, আপনার মতোই কুলেস্ট পারসন বলছিলেন। হ্যাঁ, কিন্তু ভাই আমার থেকে কমিউনিকেশনে বেটার, কথাবার্তা হচ্ছে বলে। ইনফ্যাক্ট আমাদের বাসায় যখন কোনো গেস্ট আসে, মানে ছোটবেলা থেকে আমি সামনে যেতে চাইতাম না, তখন হচ্ছে আমার ভাই হচ্ছে আমাকে ঠেলে ঠেলে বলতো যে তুমি যাও, কথাবার্তা বলে আসো। আমি তো বলে আসলাম। তো আমার ভাইয়ের থেকে ওই দিক থেকে আমার একটু ডিফারেন্স আছে আর কি। বইয়ের কথা যেমন বলছিলেন যে প্রচুর বই পড়তেন, কার লেখা সবচেয়ে বেশি ভালো লাগতো? আমি হচ্ছে সবার বই পড়তাম। যারা হচ্ছে একটু পুরনো জেনারেশনে, তাদের মধ্যে আমার সবথেকে পছন্দের রাইটার হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। তারপরে হচ্ছে আমি হুমায়ুন আহমেদের অনেক বেশি বই পড়েছি। তারপরে আমি যখন ক্লাস 5-6-এ পড়ি, তখন হচ্ছে আমি অনেক বেশি বিদেশি লেখকদের বই পড়া শুরু করি। তাদের মধ্যে থেকে আমার সবথেকে পছন্দের মেবি হচ্ছে এনিট ব্লাইটন। উনি হচ্ছেন ফেমাস 5 নামের একটা সিরিজ লিখতেন। তারপর অবশ্যই আমি হ্যারি পটারের ভীষণ বড় ভক্ত। তো আমি হচ্ছে জেকে রাউলিং এর বই সবগুলো পড়েছি, হ্যারি পটার বাদেও।
তারপরে এখন বর্তমানে সবথেকে পছন্দের লেখকের নাম হচ্ছে ব্র্যান্ডন স্যান্ডারসন। আচ্ছা, উনি হচ্ছেন ফ্যান্টাসি রাইটার, উনি কল্পকাহিনী লিখেন আর কি। আমার ভীষণ পছন্দের ওনার প্রত্যেকটা বই। যেমনটি বলছিলেন যে শৈশবের কথা, রঙিন দিনগুলির কথা, যে অনেক বই পড়তেন। আসলে পারিবারিক আবহ খুবই গুরুত্বপূর্ণ, লাবণ্য, তাই না? একদমই। কারণ এই যে বড় ভাই থেকে যে একটা সুন্দর অভ্যাস, বই পড়ার অভ্যাস, হ্যাঁ, তথ্য প্রযুক্তির প্রতি একটা আগ্রহ, সেটা তৈরি হয়েছিল। স্কুলে আপনি কোথায় পড়েছিলেন? ময়মনসিংহে কোন স্কুলে ছিলেন? আমার একটা মাত্র স্কুল, সেটা হচ্ছে ময়মনসিংহ জেলা স্কুল, যেখানে হচ্ছে আমি তৃতীয় শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। আচ্ছা। এবং সেখান থেকে দশম শ্রেণী পর্যন্ত ময়মনসিংহ জেলা স্কুলে পড়েছি। আচ্ছা, এসএসসি ওখান থেকে দেয়া। জি। স্কুলের দিনগুলো কেমন ছিল শুনি? কোনো মজার অভিজ্ঞতা কি আছে? হ্যাঁ, অবশ্যই। স্কুলের দিনগুলো হচ্ছে আমার জীবনের যে স্মৃতিগুলো আছে তার মধ্যে থেকে সব থেকে ভালো স্মৃতিগুলো আমার স্কুলেই কেটেছে। আচ্ছা। আমার স্কুলের ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং এভাবে, কারণ হচ্ছে আমি যেরকম শান্তশিষ্ট ছিলাম, আমার সব থেকে ভালো বন্ধু ছিল আমার একদম পোলার অপোজিট। সে অনেক চঞ্চল ছিল, সে হচ্ছে অনেক অ্যানিমেটেড ছিল, অনেক বেশি কথা বলতো, এক্সট্রোভার্ট ছিল, অনেক এক্সট্রোভার্ট ছিল। কিন্তু সামহাউ ওর সাথে হচ্ছে আমার সব থেকে এমনই হয় আসলে। বিপরীত মেরুর মানুষের প্রতি আমাদের একটা আগ্রহ কাজ করে। হ্যাঁ, তো ওর নাম ছিল হচ্ছে জুনায়েদ। তো আমরা দুজনেই হচ্ছে নারী প্রকৃতির ছিলাম। আমরা হচ্ছে কম্পিউটার হাবিজাবি নিয়ে ঘাটাঘাটি করতাম। তো আমরা হচ্ছে ক্লাস 5-এ আমরা ডিসাইড করলাম যে আমরা হ্যাকার হব। তো আমাদের ওর সাথে আমার একটা হ্যাকিং গ্রুপ বানাই, ওইটার নাম দিয়েছিলাম হচ্ছে ম্যাড হ্যাকার্স। তো আমরা মানে হচ্ছে বাকি আমাদের যে ক্লাসমেটরা ছিল ওদের কাছে খুব বড়াই করে বলতাম যে আমাদের নিজেদের একটা হচ্ছে হ্যাকিং গ্রুপ আছে, আমরা হচ্ছে ম্যাড হ্যাকার্স। তোদের যদি কোনো বিপদ হয় তাহলে হচ্ছে আমাদেরকে বলবি, আমরা হচ্ছে উদ্ধার করবো আর কি। তো আমার সব স্মৃতি হচ্ছে মোটামুটি আমার ওই বেস্ট ফ্রেন্ড জুনায়েদেরকে কেন্দ্র করেই। কিন্তু আমার আর অনেক বন্ধু ছিল। আমি সামহাউ যেখানেই যাই না কেন হচ্ছে সব থেকে সেরা বন্ধুগুলো আমার হয়ে যায়, সেরা ছাত্রগুলো। তো জুনায়েদের সাথে থেকে আমার মানে কিছুটা পরিবর্তন আসে। যেমন হচ্ছে আমি যেখানে হচ্ছে কোনো যেই সিচুয়েশনে যেখানে কোনো কথাই বলতাম না, জুনায়েদের সাথে থেকে আমার হচ্ছে একটু লাইক আমি এনকারেজড হই যে কিছু একটা বলার প্রয়োজন, এখানে আমি কিছু বলবো আর কি। কমিউনিকেশন স্কিলসটা গ্রো করে আর কি। তারপর হচ্ছে আমার শিক্ষকরা খুব অবাক হতেন যে কি আশ্চর্য, তোমরা দুইজন একসাথে বসো কেন, তোমরা তো মানে একরকম না। ইভেন আমরা হচ্ছে ক্লাসে দুষ্টুমি করার সময় অনেক শিক্ষকরা বলেও দিয়েছিলেন যে তোমাদেরকে যেন আর কখনো একসাথে না দেখি, তোমরা দূরে দূরে বসবা। আচ্ছা। অবশ্যই আমরা ওই কথা শুনি নাই, আমরা সবসময় একসাথেই বসতাম। তো তারপরে বিশেষ করে হচ্ছে যখন আমি আরেকটু বড় হই, ক্লাস 7-8-এর দিকে উঠি, তখন হচ্ছে আমার আরও নতুন কিছু ফ্রেন্ড হয়, অনেক ভালো ফ্রেন্ড হয়। এবং আমি হচ্ছে সবসময় কিছু ইন্টারেস্টিং কিছু করার চেষ্টা করি আর কি। লাইক আমার একটা ক্রিয়েটিভ থার্স্ট জন্মায়। আমি হচ্ছে অলমোস্ট সবসময় কোনো না কোনো প্রজেক্ট করি। কোনো প্রজেক্টের আইডিয়া মাথায় না থাকলে আমি হচ্ছে কাগজ দিয়ে হচ্ছে হাবিজাবি বানাই, অরিগেমি, যেটা আমার অনেক পছন্দের একটা হবি আর কি। তো ওরকম করে যারা হচ্ছে স্কুলে এই টাইপের মানে আউট অফ দি বক্স চিন্তা করতো পড়াশোনার বাইরে, ওরাই হচ্ছে আমার ফ্রেন্ড হয়ে যায়। এবং ওদের সাথে হচ্ছে বিভিন্ন প্রজেক্ট করি। তার মধ্যে হচ্ছে আমার দুইজন বন্ধুর নাম না নিলেই না। ওদের একজনের নাম হচ্ছে লিয়াদ আর একজনের নাম হচ্ছে কাব্য। তো ওরা হচ্ছে অনেক সুন্দর ড্রয়িং করতো আর কি, এবং ওরা হচ্ছে ফটোগ্রাফি করে, ভিডিওগ্রাফি করে। তো আমি ওদের সাথে হচ্ছে ভিডিও করতাম অনেক হাবিজাবি, এবং হচ্ছে ওগুলো এডিট করতাম, মোশন গ্রাফিক্স করতাম। আর শিক্ষকরা আমাকে অনেক পছন্দ করতো, কারণ হচ্ছে তখন হচ্ছে প্রথম আমাদের স্কুলে প্রজেক্টর দিয়ে যে ক্লাস নেওয়ার রেওয়াজটা ওইটা আর কি চালু হচ্ছিল। তো কম্পিউটার অনেক ঝামেলা হইতো, তো ওই সব মানে জিনিসপাতিগুলো ফিক্স করে দিতাম আমি। তো সেই থেকে হচ্ছে আমার শিক্ষকরা আমার সাথে মানে বেশি পরিচিত হয় আর কি। তো আমার শিক্ষকরাও খুবই চমৎকার মানুষ ছিলেন, আমি ওদেরকে অনেক মিস করি, স্কুলের শিক্ষকরা আর কি। তার মধ্যে একজন ছিলেন হচ্ছে খুরশিদ স্যার, আমাকে ভীষণ আদর করতেন,
জুনায়েদকেও আদর করতেন আমার ওই দুষ্টু বন্ধু। এই ছিল মানে স্কুলের স্মৃতি, আরো অনেক স্মৃতি আছে। তবে একটা জিনিস খুব মানে ভাবছিলাম আমি, সেটা হচ্ছে যারা 80-90 দশকে জন্মেছেন তারা কিন্তু এই যে প্রযুক্তি নিয়ে কাজ করার একটা বিষয় যেটা আপনার মধ্যে রয়েছে, খুব অল্প বয়সেই আপনি অনেক বিষয় নিয়ে ভাবছেন, চিন্তা করছেন, পারিবারিক একটা আবহ পাচ্ছেন, সেটা কিন্তু আমরা পাইনি, তাই না লাবণ্য? পরিবেশ আসলে খুব দারুণভাবে প্রভাবিত করে। এবং তাছাড়া এখন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে একটা বিষয়, সবকিছুই কিন্তু আপনার এই সৃজনশীল কাজগুলো করার ক্ষেত্রে খুব হেল্প করেছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, একটু পড়াশোনার কথাও জানতে চাই, পড়াশোনা কেমন করছিলেন? যদিও একভাবে বলতে পারি আপনি ভালো স্টুডেন্ট, শান্ত, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু যেহেতু অন্যান্য কাজগুলোও করা হতো, সেই দিক থেকে আসলে পড়াশোনার কোনো ক্ষতি হতো কিনা? আচ্ছা, আমি বলেছি যে আমার পরিবার থেকে আমাকে কখনো তেমন শাসন করা হয়নি, তো ওইটা আসলে পড়াশোনায় প্রভাব ফেলেছে, মানে বিরূপ প্রভাব। আমি হচ্ছে পড়াশোনায় যে খুব ভালো ছিলাম এরকম না, তবে আমার পড়াশোনা নিয়ে আমি সিরিয়াস হই একদম হচ্ছে ক্লাস 6-এ এবং 7-এর দিকে। আচ্ছা। কারণ হচ্ছে তখন আমার বড় বোনের এক ফ্রেন্ড ছিল, স্বর্ণাপু। মানে স্বর্ণাপু হচ্ছে আমার আপন বোনের মতো। স্বর্ণাপু ডিসাইড করলো যে আমাকে মেন্টর করবে। তো আমি হচ্ছে তার কাছে গিয়ে হচ্ছে সকাল বিকাল পড়তাম। তো সে হচ্ছে মানে চাইলো যে আমি খুব যেন ভালো স্টুডেন্ট হই, তো সেই থেকে হচ্ছে আমি পড়াশোনায় কাইন্ড অফ সিরিয়াস হয়েছি স্বর্ণাপুর মেন্টরশিপে। তারপরে হচ্ছে আমার ফার্স্ট টাইম হচ্ছে রেজাল্টস ভালো হয় আর কি। তো আমার মনে আছে যে ক্লাস 7-এর রেজাল্ট আমার ভালো হয়েছে। আমি আম্মুকে হচ্ছে আমার রেজাল্ট কার্ড দেখিয়ে বলেছিলাম, এই যে দেখো এটা হচ্ছে আমার রেজাল্ট। আমার আম্মু অনেক অবাক হয়েছিল। তারপর হচ্ছে এই রেজাল্ট কার্ড আমার আম্মু হচ্ছে আমার বাবাকে গিয়ে নিয়ে দেখায়। তারপর হচ্ছে আমার বাবা আমাকে বলেছিল থ্যাংক ইউ। তো এটা আমার জন্য খুব ভালো একটা স্মৃতি আসলে। আমার বাবার সাথে আমার কথাবার্তা এমনিতে কম হয়, আমার বেশি কমিউনিকেশন হচ্ছে আমার মায়ের সাথেই হয়। তো আমি যে অনেক হাবিজাবি করতাম, প্রোগ্রামিং করতাম, গল্পের বই পড়তাম, এটা করে এমন কখনো হয় নাই যে আমার কাছে লাগতেছে যে আমার পড়াশোনায় খুব মানে বাজে ইফেক্ট পড়তেছে। কারণ হচ্ছে সামহাউ আমার যেটা মনে হয় হচ্ছে আমি যে এই এক্সট্রা কারিকুলার কাজগুলো করি, ওইটা হচ্ছে আমার মনটাকে বা হচ্ছে আমার শেখার এবিলিটিটাকে হচ্ছে প্রশস্ত করেছিল আর কি। তো হচ্ছে আমার ক্লাসমেটরা হচ্ছে যতটুকু এফোর্ট দেওয়া লাগতো পড়াশোনায়, আমার তার থেকে অনেক কম এফোর্ট দেওয়া লাগতো। ইভেন মানে এখনো হচ্ছে আমি আমার ক্লাসমেটদের থেকে শুনি যে তুই এত অল্প পড়ে হচ্ছে কেমনে পারতেছস। তো ওই দিক থেকে হচ্ছে আমার পড়াশোনার ব্যাপারটা আর কি মেকআপ হয়ে যেত আর কি। আর তবে পরিবারের কিন্তু একটা চমৎকার ভূমিকা ছিল, এই যে পরিবারের কাছ থেকে একটা সহজ পরিবেশ, একটা স্বাধীনতা, নিজের মতো কাজ করা, একদম পড়াশোনা ভালো করতে হবে সেই চাপটাও কিন্তু ছিল না। এই ব্যাপারটাই কিন্তু আমার কাছে মনে হয় যে মানসিক বিকাশ মানে এক বিকাশের জন্য খুবই চমৎকার একটা বিষয়, তাই না? তারপরে আপনি স্কুল থেকে কলেজে গেলেন, সেই কলেজের স্মৃতিটা একটু শুনি। কলেজের স্মৃতি আসলে খুব বেশি নাই, কারণ হচ্ছে কলেজ মাত্র 2 বছরের একটা সময়। 2 বছরের। আর হচ্ছে কোন কলেজ ছিল আপনার? আমার কলেজ ছিল হচ্ছে আনন্দমোহন কলেজ। আনন্দমোহন কলেজ ময়মনসিংহের খুব বিখ্যাত একটি কলেজ। হ্যাঁ, সেই লাল বিল্ডিং আমার মনে পড়ে, আমি গিয়েছিলাম। তো আমি যেটা বলবো, আমার কলেজের আগেই আমি যখন স্কুলের শেষ পর্যায়ে, তখন হচ্ছে আমি নতুন কিছু বন্ধু বানাই। আচ্ছা। এবং দে আর লাইক দ্য কুলেস্ট পারসনস এভার। তারা হচ্ছে প্রচণ্ড স্মার্ট। ওরা হচ্ছে ময়মনসিংহ শহরে মোটামুটি বিখ্যাত, মানে পপুলার বড় ভাই জুনিয়রদের কাছে আর কি। তাদের মধ্যে আছে হচ্ছে প্রাঙ্গণ, শুভ, সাজিদ, তনয়, অরূপ, ইফতি। ওরা হচ্ছে তার মাঝে ইফতি হচ্ছে আমার সাথে চুয়েটে পড়ে, আর 2 জন আছে হচ্ছে বুয়েটে, 2 জন আছে হচ্ছে ঢাবিতে, 1 জন আছে হচ্ছে ব্রাকুতে। তো আমি যখন কলেজে উঠি, মানে ওদের সাথে ফ্রেন্ডশিপটা বার্ডিং পর্যায়ে ছিল হচ্ছে আমার স্কুলের হচ্ছে শেষের দিকে। কলেজে ওঠার পর হচ্ছে আমার সব কিছু হচ্ছে ওদের সাথেই হয়, আমাদের যে 7 জনের গ্রুপ ছিল। আর কলেজের স্মৃতি বলতে পড়াশোনা তো তেমন কিছু করি নাই, মানে ক্লাসে আর কি, কিন্তু আমরা হচ্ছে তখনই বড় কিছু একটা করতে চাইতাম আর কি। তখন হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন কম্পিটিশন দেওয়ার পরিকল্পনা করি। আমরা সবাই একসাথে হচ্ছে
বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে হচ্ছে চিন্তা করতাম, আচ্ছা বা হচ্ছে ইন্টারেস্টিং কোনো প্রজেক্ট। তো কলেজে থাকতে এরকম কিছু ব্যাপার ছিল, যেমন হচ্ছে আমরা একটা ন্যাশনাল সায়েন্স ফেয়ার আমরা খুবই ভালো করেছিলাম। স্পেশাল ক্যাটাগরিতে আমাদের প্রজেক্ট হচ্ছে সেকেন্ড হয়েছিল, আমরা বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে। আমাদের প্রজেক্টের নাম ছিল হচ্ছে আভাস। তো প্রজেক্টটা হচ্ছে যদি ভূমিকম্প হয়, ভূমিকম্পের আচ্ছা ভূমিকম্প হচ্ছে যখন হয় তখন হচ্ছে শুরুতে খুবই একটা অল্প একটা আর কি কম্পন মানে ভূমিতে থাকে, ওইটাকে বলা হচ্ছে প্রাইমারি ওয়েভ। তো সেই প্রাইমারি ওয়েভের পরে হচ্ছে যে সেকেন্ডারি ওয়েভটা আসে, ওইটাই হচ্ছে ডিস্ট্রাকটিভ। তো আমরা যদি প্রাইমারি ওয়েভটা ডিটেক্ট করতে পারি, ওইটা প্রায় হচ্ছে শব্দের বেগের সাথে মানে শব্দের বেগের সমান গতিতে হচ্ছে সেটা ছড়ায় সৃষ্টি করে। হ্যাঁ, তো ওই প্রাইমারি ওয়েভটা ডিটেক্ট করে হচ্ছে যদি আমরা মানুষকে ওয়ার্ন করতে পারি, তাহলে হচ্ছে দেখা যাবে যে 3 থেকে 4 মিনিট সময় হয়তো আমরা পেয়ে যাব। এটা অবশ্যই ডিপেন্ড করে যে উৎপত্তিস্থল কোথায়। তো ওই কনসেপ্টের উপর ভিত্তি করে হচ্ছে আমরা এই প্রজেক্টটা তৈরি করেছিলাম যে যদি মানে একটা বিধ্বংসী ভূমিকম্পের 3-4 মিনিট আগে হচ্ছে আমরা ওয়ার্ন করতে পারবো কিনা। তো আমাদের ওই প্রজেক্টের নাম ছিল আভাস। ওইটা হচ্ছে আমাদের বিভাগীয় পর্যায়ে প্রথম হয়। তারপর হচ্ছে আমরা ঢাকাতে গিয়ে হচ্ছে দেখা গেল যে ওইটা জাতীয়ভাবে স্পেশাল ক্যাটাগরিতে হচ্ছে সেকেন্ড হয়। আচ্ছা, তো তখন ওইটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট ছিল, যেহেতু তখন হচ্ছে আমাদের সাথে কিছু সাংবাদিক কন্ট্যাক্ট করে, এবং ওইটা ছিল আমার মিডিয়াতে প্রথম এক্সপোজার আর কি। আমরা অ্যাপ তৈরির গল্পে চলে এসেছি খুব ছোট থেকে, আসলে এই বিষয়গুলোর সঙ্গে একটু একটু করে যুক্ত হয়। যেটা শুনছিলাম আভাস নিয়ে একটা অ্যাপ, ওই অ্যাপটা কি এখন আছে বা ওটা প্রতিষ্ঠিত হয়েছে, ওটা নিয়ে আর কাজ করা হয়েছে? ওটা সেই ছোটবেলায় শেষ হয়ে গেছে? না, ওইটার কাহিনী হচ্ছে ওইটার রিসার্চ করতে হবে, এবং ওইটার জন্য হচ্ছে আমার আর বন্ধুদের মাঝে আমরা হচ্ছে অনেকগুলো প্রজেক্ট লিস্ট করে রেখেছি আর কি। তো আমরা হচ্ছে একটার পর একটা হয়তো টাচ করব। ওই লিস্টে অবশ্যই আভাসও আছে, কারণ এই প্রজেক্টটা অনেক ইন্টারেস্টিং। এবং মজার ব্যাপার হচ্ছে এটা যখন আমরা সায়েন্স ফেয়ারে দিই, তার হচ্ছে কয়েক মাস পরে দেখি যে হুবহু সেম টেকনোলজিটা হচ্ছে লন্ডনে ইমপ্লিমেন্ট করা হয়েছে আর কি। আচ্ছা, তো ওইটা আমাদের জন্য মানে খুবই হ্যাপি একটা ব্যাপার ছিল যে আমরা যে আইডিয়াটা করেছিলাম ওইটা হচ্ছে লাইক ওইটার একটা মানে ভ্যালিডেশন হয়েছে আর কি। তো আমাদেরও হচ্ছে আমাদের দেশে এটা নিয়ে কাজ করার জন্য হচ্ছে আমাদের আরো মানে কিছু রিসার্চের আইডিয়া আছে। আচ্ছা, আমরা হচ্ছে ধীরে সুস্থে আগাচ্ছি আর কি। যেমন অনেকেরই কিন্তু আমাদের দেশে যারা প্রতিভাবান আছে আপনার মতো, অনেকেরই বিভিন্ন ধরনের আইডিয়া আছে, তারা অ্যাপ ডেভেলপমেন্ট করছে, কিন্তু দেখা যাচ্ছে কি দেশের বাইরে যারা কাজগুলো করছে সেগুলো একটু এগিয়ে থাকছে বা সাপোর্টটা পাচ্ছে। বাংলাদেশের সংকটের জায়গাটা আসলে ঠিক কোথায় বলে মনে হয় আপনার? ফান্ডিং এর সমস্যা নিশ্চয়ই আছে। হ্যাঁ, ফান্ডিং এর সমস্যা আছে। তা আমি যদি খোলাখুলিভাবে বলি, আমার মনে হয় যে সমস্যাটার গোড়া হচ্ছে কারাপশন। আমাদের এখানে গবেষণা বা হচ্ছে রিসার্চ করার জন্য যেই বাজেটটা অ্যালোকেটেড থাকে তার অনেকাংশে হচ্ছে খরচ হয়ে যায়, মানে মিসিং হয়ে যায়। ইনফ্যাক্ট আমাদের টিচারদের কাছেই হচ্ছে শোনা, আমাদের যে ইউনিভার্সিটিতে অনেক মানে পৃথিবী বিখ্যাত রিসার্চাররা আছেন, ওদের কাছ থেকে যেটা শুনেছি। তো আমার কাছে মনে হয় যে এই একাডেমিক ওরিয়েন্টেড মানুষ আসলে কম আমাদের দেশে, আর যারা আছে তারা হচ্ছে বাইরের দেশে চলে যায়। আবার যারা মানে আমাদের দেশে অনেকে আছে তাদের অনেকাংশেই হচ্ছে কারাপ্টেড আর কি, কারাপশনের জন্য হচ্ছে ঝামেলাটা হয়। আচ্ছা, মানে অর্থাৎ এই কারণে যত যত জায়গায় যে ফান্ডিংটা পৌঁছানো, সাপোর্টটা আসলে আমাদের প্রতিভাবান ছেলে মেয়েরা পাচ্ছে না, এটা আসলে খুবই দুঃখজনক। আচ্ছা, অফ ক্যামেরায় বলছিলেন যে আরো একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, একটু শুনি। আচ্ছা, আমি বলেছি যে আমার যে ফ্রেন্ড গ্রুপটা যে কলেজে যেটা ফর্ম হয়, ওদের সাথে হচ্ছে আমি অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট কাজ করতাম। তো তখন হচ্ছে একটা কম্পিটিশন হচ্ছিল, ওইটা হচ্ছে এমআইটি থেকে, ওইটার নাম ছিল হচ্ছে এমআইটি সলভ। আচ্ছা, তো ওইটাতে হচ্ছে আমরা অংশগ্রহণ করি। ওইটার হচ্ছে লাইক মানে স্টার্ট আপ আইডিয়া, যেটা হচ্ছে
মানুষের উন্নয়নে আর কি কোনো প্রভাব ফেলবে ওরকম স্টার্টআপ আইডিয়াগুলো আর কি ওরা কালেক্ট করছিল। তো আমার একটা আইডিয়া ছিল, আমি হচ্ছে আমার বন্ধুদের সাথে ওইটাতে পার্টিসিপেট করি এবং দেখা গেল যে হাজার হাজার আইডিয়াগুলোর মাঝে যে টপ 15টা আইডিয়া শর্টলিস্ট করা হয় তার মাঝে হচ্ছে আমার আইডিয়াটা ছিল। বাহ, চমৎকার। তখন হচ্ছে আমরা আমাদেরকে হচ্ছে রেডিসনে ডাকা হলো ঢাকায়। তখন হচ্ছে আমরা মানে দেশি বিদেশি জাজদের সামনে হচ্ছে আমাদের আইডিয়াটা পিচ করি। বাহ। কি ছিল আইডিয়াটা একটু শুনি ছোট্ট করে। আইডিয়াটা ছিল হচ্ছে উবারের মতন, কিন্তু হচ্ছে আমার বাসায় হচ্ছে আমরা একটা টিউটর ডাকতে পারবো আর কি। ফর এক্সাম্পল এখন বর্তমানে যে টিউশনের ব্যাপারটা বা কোচিং সেন্টারের ব্যাপারটা, আমরা হচ্ছে একটা মানে মান্থ লং প্রসেস থাকে যে আমি হচ্ছে 1 মাস পড়বো তারপর হচ্ছে পেমেন্ট করব বা এরকম কিছু। সবার হচ্ছে এরকম সক্ষমতা থাকে না যে আমি হচ্ছে জাস্ট একটা টপিক নিয়ে শিখতে চাই, আমি চাই যে একজন টিচার এসে আমাকে জাস্ট একটা টপিক হচ্ছে শিখিয়ে দিবে একদিনের পেমেন্ট আমি দিয়ে দিব আর কি। কাইন্ড অফ লাইক উবার। আমার হচ্ছে আমার অ্যাপে একটা লাইক লার্ন রিকোয়েস্ট দিব, আমার আশেপাশে যারা হচ্ছে শিখাতে ইচ্ছুক যেমন হচ্ছে ভার্সিটির অনেক স্টুডেন্টস, ওরা হচ্ছে ওই নোটিফিকেশনটা পাবে, তারপর হচ্ছে আমার এখানে এসে আমাকে দেখিয়ে দেবে আর কি। আচ্ছা। তো এই প্রজেক্টের নাম হচ্ছে আলো। তো ওইটা হচ্ছে আমরা দেশে বিদেশে অনেক জাজের সামনে পিচ করেছিলাম ওই MIT সলভ কম্পিটিশনটাতে, কিন্তু আমাদের প্রেজেন্টেশন স্কিল অনেক পচা ছিল। আমরা হচ্ছে ওখানে ইয়াংগেস্ট ছিলাম, মানে আমাদের যারা হচ্ছে কম্পিটিটর ছিল ওরা অনেক বড় বড় বিজনেসম্যান আর কি ছিল, বড় বড় স্টার্টআপ নিয়ে, মানে ইউনিভার্সিটি লেভেলের কেউ ছিল না, আমরা তখন কেবল কলেজে পড়ি আর কি। তো ওইটা আরেকটা ইন্টারেস্টিং স্মৃতি হচ্ছে, মানে সেটাও এক ধরনের জয় আসলে, ওদের সঙ্গে কম্পিট করা আসলে সাহসিকতার সঙ্গে, এটা একটা চমৎকার অভিজ্ঞতা। এভাবেই আসলে আমরা এগিয়ে যাই। তারপরে আপনি কি এটাকে কলেজ পর্যায়ের অভিজ্ঞতা ছিল না, কলেজে পড়াশোনা করা অবস্থায়? এরপরে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের জীবনে নিশ্চয়ই যাওয়ার একটা বিষয় রয়েছে, শুনি সেই কথা। চুয়েটে ভর্তি হয়েছিলেন আপনি? হ্যাঁ, সেখানেও নিশ্চয়ই কোনো গল্প রয়েছে। আর এই যে চুয়েটে পড়ার বিষয়টা, অনেকে দেখা যায় কি আপনি নিশ্চয়ই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলেন, এবং অনেকে ডাক্তারি পড়ছে বা অন্যান্য সাবজেক্টে পড়ার একটা ইচ্ছা নিশ্চয়ই থাকে। আপনার এই বিষয়টাতে আগ্রহ কেন? ছোটবেলা থেকে যে পরিবেশটা পেয়েছেন এই কারণেই? হ্যাঁ, আমার হচ্ছে কিছু বানাতে ভালো লাগে, সেটা কাগজ দিয়ে কিছু একটা বানাই, কম্পিউটারে প্রোগ্রাম করে কিছু বানাই। তো আমার জন্য সবথেকে সুইটেবল প্রফেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আমি হচ্ছে জিনিসপাতি বিল্ড করব, ডিজাইন করব। তো সেই থেকেই হচ্ছে আমার ছোটবেলা থেকেই ইচ্ছা যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব, যদি বুয়েটে চান্স না পাই তাহলে হচ্ছে চুয়েট কুয়েট রুয়েটে পড়ব। সেই থেকেই হচ্ছে আমি চুয়েটে ভর্তি হই। কিন্তু আমার ভর্তি হওয়ার প্রথম কয়েক মাস ছিল ভয়াবহ। কেন? কারণ হচ্ছে আমি আমার যেই সব ফ্রেন্ডদের সাথে থেকেছি ওদেরকে ছেড়ে হচ্ছে আমি ওখানে গিয়েছি। ওখানে যদিও আমার একটা ফ্রেন্ড ছিল, ইফতি। আচ্ছা। ওর বাইরে কোনো ফ্রেন্ড নাই, সবাই হচ্ছে নতুন মানুষ। আর আমি ইন্ট্রোভার্ট, সো আমার হচ্ছে সবার সাথে কানেক্ট করতে অনেক একটু সময় লাগে। তো আমি হচ্ছে প্রথম 1-2 মাস কি হতো যে আমি হচ্ছে ক্লাসের সবার পিছনে একটা কর্নারে বসে থাকতাম চুপচাপ, এবং আমার একদমই ভালো লাগতো না। আমার খালি বাসায় যাইতে ইচ্ছা করতো। আমার চট্টগ্রাম শহর ভালো লাগতো না, আমার চুয়েট ভালো লাগতো না। কিন্তু এখন সবকিছু অনেক পরিবর্তন হয়েছে, আমার অনেক বন্ধু হয়েছে চুয়েটে। আর চুয়েট খুবই চমৎকার একটা ইউনিভার্সিটি, চুয়েটের টিচাররা অনেক ভালো, এবং চুয়েটের পরিবেশ খুবই চমৎকার। আমরা আমাদের চুয়েটকে বলি গ্রিন হেভেন। ভালো লাগাটা তৈরি হলো কিভাবে? যেহেতু আসলে বলছিলেন শুরুর দিকটা এটা কমফোর্ট জোন ভাঙার একটা বিষয় ছিল আসলে। আপনার ক্ষেত্রে কি হলো? আমার ক্ষেত্রে ভালো লাগা তৈরি হয় হচ্ছে যখন আমি নতুন বন্ধু বানাতে সক্ষম হই। আচ্ছা। একটু সময় লাগে, বাট আই ডিড ইট। এবং হচ্ছে আমার প্রথম দিকে হচ্ছে সবাইকে অনেক অদ্ভুত মনে হতো যে ওরা আমাকে নিয়ে কি ভাবতেছে, লাইক, বা হচ্ছে ওরা আমার সাথে দুষ্টুমি করবে কোনো রকম। আমার একটা রক্ষণশীলতার একটা ব্যাপার ছিল আর কি। বাট পরে হচ্ছে একটা সময় পরে বুঝতে পারি যে ওরা তো আমার থেকেও বেশি লস্ট, এরকম মনে হতো আর কি। ওরা হচ্ছে আমার মতোই। সো তখন আর কি ওদের সাথে আমার কানেক্ট করাটা আর কি মানে সহজ হয় আর কি। তো ওদের সাথে যখন ফ্রেন্ডশিপ হয়ে যায়, আমার ক্লাসমেটের সবাই আমাকে অনেক পছন্দ করে, আমি সবাইকে অনেক পছন্দ করি। তো তখন আর কি আমার মানে ক্লাসের সময়টা ইন্টারেস্টিং হয়। ক্লাসের বাইরে যে যন্ত্র প্রকৌশল বোধহয় না? হ্যাঁ, আমি হচ্ছে যন্ত্র কৌশল বিভাগে পড়ি। ভালো লাগছিল যে সাবজেক্টে পড়ে ভর্তি হলেন?
হ্যাঁ, আমার বন্ধু বান্ধব বা হচ্ছে আমার ফেসবুকে একটা প্রবণতা দেখি যে সেটা হচ্ছে যে বিষয়টা পড়ে সে হচ্ছে সেটা মানে অপছন্দ করে বা হচ্ছে ওইরকম হচ্ছে দেখায় যে এটা কি পড়তে আসলাম বা এরকম কিছু। যেমন আমার যে সব বন্ধুরা হচ্ছে ডাক্তারি পড়ছে আর কি, ওরা হচ্ছে ডাক্তারি পড়াটাকে হচ্ছে পচায় মানে সোশ্যাল মিডিয়াতে এসে, যেটা মানে আমি অতটা অ্যাপ্রিশিয়েট করি না। আমার কাছে মনে হয় যে যেটা পড়বে সে ওইটাকে রেসপেক্ট করবে। তো আমার সেই দিক থেকে আমি যে যন্ত্রকৌশল বিভাগে পড়ছি আমার সে বিষয়ে কোনো রিগ্রেট নেই। আমার যন্ত্রকৌশল অনেক পছন্দের একটা জিনিস। এখানে আপনার অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং আছে, থার্মোডাইনামিক্স আছে, রোবোটিক্স আছে। সো মানে খুবই কুল লাগে আমার কাছে ব্যাপারটা আসলে। আসলে আপনি পরিবারের কাছ থেকে তো সেরকম কোনো চাপ আপনি পাননি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের একটা প্রবণতা আছে যে পরিবারের মানুষ বা বাবা মা কিন্তু সন্তানকে অনেক বেশি চাপে রাখে যে তোমাকে ডাক্তারি পড়তে হবে বা তোমাকে এই বিষয়ে যেতে হবে। আমার কাছে মনে হয় যে নিজের মতো করে স্বাধীনতার সঙ্গে স্বাধীনভাবে কোনো সাবজেক্ট চয়েস করা, নিজের পছন্দের সাবজেক্টে পড়া, এটা আসলে বাবা মারা অনেকেই এখনো দিতে চান না, তাই না? হ্যাঁ, আমার কাছেও একই জিনিস মনে হয়। আমার কাছে মনে হয় যার যেটা ভালো লাগে সে সেই প্রফেশনেই সব থেকে ভালো করবে, কোনো কিছু চাপিয়ে দেওয়া অবশ্যই উচিত না। আমি খুবই কৃতজ্ঞ আমার পরিবারের কাছে যে আমি কখনো এই চাপটা আসলে অনুভব করিনি। আমার অনেক বন্ধু বান্ধবরা অনুভব করেছে, কিন্তু আমার ওরকম কোনো চাপই ছিল না। ইনফ্যাক্ট আমি যদি একদিন ডিসাইড করতাম যে আমি সব ছেড়ে হচ্ছে বিবিএ পড়বো, তখন আমার পরিবার কিছু বলতো না, যে হ্যাঁ তোমার ভালো লাগে তুমি পড়ো। এটা খুব নিঃসন্দেহে খুব ভালো লাগার। পরিবারের সহযোগিতাটা, পরিবারের সাপোর্টটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটু শুনি, অ্যাপ তৈরির তো ছোটবেলা থেকেই হয়েছিল, কিন্তু এই যে চিঠি.মি এটা আসলে কবে চিন্তায় আসলো, কি পরিকল্পনা? যদিও ছোট করে আমরা শুরুতে একটু শুনেছি, তারপর আসলে কিভাবে শুরু করবেন সেই প্রক্রিয়াটা একটু শুনি। আচ্ছা, তো আমি বড় ভাইয়ের ইন্সপায়ারেশন আসলে। হ্যাঁ, মানে চিঠি.মি অ্যাপটা বানানোর মোটিভেশনের কথা তো বলেছি। আর আমি অ্যাপটা আসলে বানাই যখন আমার টার্ম ফাইনাল পরীক্ষা চলছিল। আচ্ছা। তো মানে ব্যাপার হচ্ছে যে আমার পূর্বের বছরগুলো থেকে আমি হচ্ছে এই বছরে হচ্ছে পড়াশোনা নিয়ে অনেক বেশি সিরিয়াস। তো আমার যখন টার্ম ফাইনাল পরীক্ষা চলছিল আমি একাধারে হচ্ছে পড়াশোনা করেছি অনেক দিন। তখন আমার আর ভালো লাগতেছিল না পড়াশোনা করতে, যে আমার কিছু একটা করা উচিত, ডিফারেন্ট কিছু করা উচিত, যেটা হচ্ছে যেটা হচ্ছে বেশি সময় নেবে না, কারণ হচ্ছে আমি পরীক্ষার মাঝে আছি। আচ্ছা, আমাদের পরীক্ষাগুলো হয় হচ্ছে এক সপ্তাহ অন্তর। একটা পরীক্ষা দিই আমরা হচ্ছে পরে 6 দিন সময় পাই, পরেরটা হচ্ছে পরের দিন পরীক্ষা হয়, এরকম করে আর কি। তো একটা পরীক্ষা দেওয়ার পরের সেই দিন এবং পরের দিন চাপ আসলে কম থাকে, কারণ পরীক্ষা দূরে আছে। তো তখন আর কি আমার মনে হয় যে আমার আর পড়তে ভালো লাগতেছে না, আমি হচ্ছে কিছু একটা করি। আমার তো হচ্ছে হ্যাঁ, তখন আমার মনে হয় যে আমার তো এরকম একটা অ্যাপ বানাইতে ইচ্ছা করছিল, আর এটা করতে তো বেশি সময় লাগার কথা না। তো আমি সেই থেকেই হচ্ছে পরীক্ষার মাঝেই কাজ শুরু করে দিই। আমি হচ্ছে 2 দিন কাজ করি, পরে হচ্ছে খুব কষ্ট করে ওইটা ভুলে গিয়ে আবার হচ্ছে পড়াশোনায় মন দিই। পরের হচ্ছে 4-5 দিন জাস্ট পড়াশোনা করে পরীক্ষাটা দিই, পরে আবার হচ্ছে 6 দিনের গ্যাপ, পরে আবার হচ্ছে 2 দিন কাজ করি এবং পরের 4 দিন হচ্ছে পড়াশোনা করি আর কি। আচ্ছা, এরকম করে অলমোস্ট হচ্ছে 6 কি 7 দিন মোটামুটি লেগেছে অ্যাপটার একটা মানে বেসিক ভার্সনে আসার জন্য আর কি। চিঠি.মি অ্যাপ নিয়ে শুনছিলাম যে এই যে নামটা আসলে, এই নামটা আসলে কে সিলেক্ট করেছে বা কে চিন্তা ভাবনা করেছে? আপনি নিশ্চয়ই। এই নামটা আমি সিলেক্ট করেছি। ব্যাপার হচ্ছে যে এটা তো হচ্ছে আমাকে যদি কেউ চিঠি দিতে চায় তাহলে একটা লিংকের থ্রুতে দেওয়া লাগবে, এবং .মি একটা নোন ডোমেইন নেম আর কি। ওই লিংকে আমরা হচ্ছে এই লিংকটা আসলে ছোট হওয়া উচিত, যেন হচ্ছে চিঠি.মি/ আমার নাম থাকে, চিঠি.মি/ সাজিদ, চিঠি.মি/ প্রাঙ্গণ, এরকম আর কি। তো সেই থেকেই হচ্ছে অ্যাপটার নাম আর কি আমি এরকম দিয়েছি। এটা কি পরীক্ষার মধ্যেই এই অ্যাপ নিয়ে চিন্তা ভাবনা হলো? হ্যাঁ, অ্যাপের আইডিয়াটা হচ্ছে আমি আগেই ভেবে রেখেছিলেন আর কি, কিন্তু আমি হচ্ছে হুট করে ডিসাইড করি যে আমি এটা এখনই বানাবো। মানে
ওরকম করে আর কি বানিয়েছি। কতদিন সময় লেগেছিল এটা? এটা হচ্ছে 6 কি 7 দিনের 6 কি মতো 7 সময় দিন। লেগেছিল। তারপর নভেম্বরে বোধহয় লঞ্চ করেন নাকি এটা? Play Store? নভেম্বরের 10 তারিখে লঞ্চ করি। আমার হচ্ছে নভেম্বরের 12 তারিখে একটা পরীক্ষা ছিল। আচ্ছা। তো আমার টিপিক্যালি হয় কি, আপনি যখন একটা অ্যাপ ডেভেলপ করবেন এবং ওইটা প্লে স্টোরে দেবেন, গুগল হচ্ছে ওইটা রিভিউ করতে হচ্ছে 4-5 দিন সময় নেয়। তা আমি ভেবেছি হচ্ছে আমার অ্যাপটা পরীক্ষার পরে আর কি মানে প্লে স্টোরে রিলিজ হবে। কিন্তু ফর সাম রিজন আমি হচ্ছে সকালবেলা অ্যাপ সাবমিট করেছি, দেখি যে বিকালবেলা অলরেডি প্লে স্টোরে আর কি বাহ, অ্যাভেলেবল। তো তখন হচ্ছে আমি আমার মানে কয়েকটা বন্ধুকে জানাই যে এটা তো আমি বানিয়েছি, দেখো এটা মানে ব্যবহার করো। এবং আমি হচ্ছে আমার ইউনিভার্সিটির এক সিনিয়র আপুকে বলি যে আপু আপনার তো ফ্রেন্ড লিস্টে অনেক মানুষজন, তো হচ্ছে আপনি এটা অ্যাপটা ইউজ করেন। আপুর নাম হচ্ছে অনিন্দিতা। আচ্ছা। অনিন্দিতা আপুকে দেওয়ার পর হচ্ছে আপু খুশি খুশি এটা স্টোরি দেয় এবং আমি দেখি যে আপুকে অনেকে চিঠি দিচ্ছে, আপু ওগুলো আবার স্টোরিতে শেয়ার করতেছে। দ্যাট ওয়াজ অ্যান ইনক্রেডিবল ফিলিং ফর মি। এবং জাস্ট তখন আর কি আমি চিঠির ইউসেজ দেখতাম যে নতুন একটা ডাউনলোড হয়েছে কিনা, নতুন একটা চিঠি কেউ মানে দিল কিনা। আমি হচ্ছে আমার মানে সিস্টেমসে আমি হচ্ছে প্লে স্টোর কনসোলে হচ্ছে দেখতাম যে ডাউনলোড কেমন হচ্ছে। তো জাস্ট ওইটা দেখার জন্য মানে এত এক্সাইটেড ছিলাম। আমার পরের পরীক্ষাটা আসলে একদমই ভালো হয়নি। যে কিভাবে সামাল দিয়েছেন। খুব এক্সাইটমেন্ট কাজ করছিল হ্যাঁ, সময়। খুব এক্সাইটমেন্ট কাজ করছিল, কিন্তু ইভেন দেন আই হ্যাড নো আইডিয়া দ্যাট ইট উড গেট দিস বিগ। ওকে। তখন জাস্ট মানে এই ছোট ছোট একটা নতুন মানুষ ডাউনলোড করলো, আমি মানে খুশি হয়ে গিয়েছিলাম আর কি। বা একটু অ্যাপটার ডিজাইন ফিচারগুলো নিয়ে একটু আরেকটু বিস্তারিত শুনতে চাই, কি কি ফিচার ছিল? আচ্ছা, অ্যাপটা কিভাবে কাজ করে আমি একটু হ্যাঁ ডিটেইলেই শুনি। অ্যাপে যখন হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন তখন হচ্ছে আপনার একটা লিংক পাবেন আর কি, যেমন chithi.me/আপনার নাম আর কি। তো ওইটা যখন হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন তখন হচ্ছে যার ইচ্ছা এই লিংকে ক্লিক করলে সে হচ্ছে একটা চিঠি লেখার অপশন পাবে আর কি। আচ্ছা। এবং যিনি প্রেরক উনি হচ্ছে ডিসাইড করতে পারবেন যে কোন স্টাইলে চিঠিটা আপনাকে দিবেন আর কি। তো ওরকম হচ্ছে 4টা থিম আছে চিঠির। একটা হচ্ছে পুরনো টাইপরাইটারে লেখার মতো, তারপর হচ্ছে একটা মানে নোটের মতো, স্টিকি নোটের মতো, তারপর হচ্ছে সুন্দর হাতের লেখা আর একটা বাজে হাতের লেখা আর কি। তো প্রেরক হচ্ছে ডিসাইড করতে পারবে যে উনি কোন ভঙ্গিতে হচ্ছে একটা চিঠি দিবেন। তো যখন একটা লিংকে ঢুকে একজন প্রেরক কিছু একটা চিঠি লিখে সেন্ড করলেন তখন হচ্ছে যিনি অ্যাপটা ইনস্টল করে অ্যাকাউন্ট খুলেছিলেন আর কি তার ফোনে একটা নোটিফিকেশন আসবে যে আপনাকে কেউ একজন চিঠি দিয়েছে। আচ্ছা। তো ওই চিঠি অ্যাপে দেখা যাবে এবং ওইটা খুব সহজে হচ্ছে শেয়ার করা যাবে ইনস্টাগ্রাম স্টোরিতে বা ফেসবুক স্টোরিতে আর কি। তো টিপিক্যালি হয় কি, এটা তো হচ্ছে বেনামি চিঠি। তো হচ্ছে আমার কাছে যে চিঠিটা আসবে ওইটা হচ্ছে আমি স্টোরিতে সবাই দেখার জন্য দিয়ে দিই আর কি। ওইটাতে আমি হচ্ছে রিপ্লাই করি, যেমন আমাকে কেউ প্রশ্ন করলো যে তোমার প্রিয় ফল কি, তো আমি হচ্ছে ওই চিঠিটা আমার স্টোরিতে বা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দিয়ে রিপ্লাইটা দেই আর কি। তো সবাই দেখতে পারে চিঠির রিপ্লাইটা। তো কিন্তু যেমনটা বলছিলেন যে বেনামি বা বেনামে নাম প্রকাশ করছে না, কোনোভাবে কি আসলে নাম জানার কোনো উপায় আছে? না, কারণ হচ্ছে একজন প্রেরকের একটা চিঠি পাঠানোর জন্য শুধুমাত্র লিঙ্কটা প্রয়োজন, এবং সেই যখন এই লিঙ্কটাতে ঢুকে তার নিজের পার্সোনালি আইডেন্টিফাইবল কোনো ইনফরমেশন ইনপুট করতে হয় না, যে আমার নাম কি ওইটা মানে ওয়েবসাইট থেকে জিজ্ঞেস করবে না। সো যে কেউ যে কোনো ডিভাইস থেকে যে কোনো ব্রাউজার থেকে হচ্ছে আপনাকে চিঠিটা দিতে পারবে। তো সেই জন্য হচ্ছে মানে একদম একজন সেন্ডারকে পিন পয়েন্ট করা ইটস এ টেকনিক্যাল ইম্পসিবিলিটি। কিন্তু আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের জন্য কিছু ডেটা কালেক্ট করি, যেমন হচ্ছে কোন ডিভাইস থেকে চিঠিটা যাচ্ছে, ওরকম কিছু জেনারিক ইনফরমেশন হয়তো থাকে আমাদের কাছে আর কি। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত কতবার ডাউনলোড হয়েছে? এখন পর্যন্ত প্রায় 4.5 লাখ বার ডাউনলোড হয়েছে অ্যাপটি। চমৎকার। আর এটা যদি কেউ চিঠি পাঠাতে চায় তার কি আসলে ডাউনলোড করেই পাঠাতে হবে? না, এটা হচ্ছে কি খুব মজার একটা বিষয় যে আসলে ডাউনলোড করতে হচ্ছে না সবার জন্য। ডাউনলোড শুধু তাদেরই করতে হবে যারা হচ্ছে চিঠি পেতে চায়। আচ্ছা। হ্যাঁ, আর হচ্ছে কাউকে চিঠি দেওয়ার জন্য হচ্ছে আমার তার লিঙ্কটা লাগবে,
এটা অনেকের জন্য হচ্ছে কনফিউশন তৈরি করে। লাইক আমার অ্যাপের হচ্ছে একটা ফেসবুক পেজও আমি বানিয়েছি, ওখানের ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে এরকম যে আমি হচ্ছে একজনকে চিঠি পাঠাতে চাই, আমি কিভাবে পাঠাবো। তাই আমি ওদেরকে বলি আপনি যাকে চিঠি পাঠাতে চান তার লিঙ্ক আপনার লাগবে। তো এই জিনিসটা হচ্ছে অনেকে বুঝে না, তো আমি হচ্ছে সুন্দর করে একটা ফেসবুক পোস্ট করে আর কি বলে দিয়েছি যে চিঠি অ্যাপটা কিভাবে কাজ করে, তারপর অনেকের মাঝে কনফিউশন থেকে যায়। বাহ, এমনি সাড়া কেমন পাচ্ছিলেন? এমনিতে তো 4.5 লাখের মতো ডাউনলোড হয়েছে, এটা তো আপনি বুঝতে পারছিলেন, কিন্তু থাকে না বন্ধু বান্ধবদের সাথে যখন শেয়ার করলেন বা ফ্যামিলি মানুষদের সাথে শেয়ার করলেন, বড় ভাইয়ের সাথে যখন শেয়ার করলেন বিষয়টা যে তোমার মাধ্যমে আসলে আমি এই বিষয়টাতে অনুপ্রাণিত হয়েছি, সবকিছু মিলিয়ে সাড়া কেমন পাচ্ছিলেন? মানে ইট ওয়াজ অ্যান এক্সট্যাটিক ফিলিং। আমার মানে একটা ওই সময়টা বলতে গেলে একটা ঘোরের মধ্য দিয়ে কেটেছে। আমার হচ্ছে এত বেশি মেসেজ পেয়েছি সবার থেকে, এত বেশি বাহবা পেয়েছি, ইটস ইনসেইন আমার। কিন্তু তার মাঝেও একটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে যত বেশি মানুষের কাছে ছড়াচ্ছে এটা নতুন মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা আরও বাড়ছিল। তো এটার গ্রোথটা হয়েছে এক্সপোনেনশিয়াল আর কি, মানে ম্যাথমেটিক্যাল ভাষায় আর কি। তো যত বেশি মানুষের কাছে যায় এটার ছড়ানোর সম্ভাবনা আরও তত গুণ বেড়ে যায় আর কি। তো ওইটার জন্য একটা বিশাল সমস্যা হয়েছিল। আমি তখন হচ্ছে বুয়েটে আমার বন্ধুর রুমে ছিলাম আর কি। এক রাতে আমরা হচ্ছে দেখতেছি যে অনেক বেশি চিঠি আসতেছে, প্রতি সেকেন্ডে 200-300টা করে হচ্ছে চিঠি মানে যাচ্ছিল আর কি। আচ্ছা। এবং অ্যাপটা এত বেশি স্লো হয়ে গেল, মানে ইট ওয়াজ অলমোস্ট আনইউজেবল। এবং লাইক লিটারালি আমিও কাঁদো কাঁদো হয়ে গেছিলাম যে এত বেশি মানুষ ইউজ করতেছে, এখন তো হচ্ছে এই জন্য আর কেউ ইউজ করতে পারবে না আর কি, আমার সার্ভার আর লোড নিতে পারতেছে না। তো প্রথম বেশ অনেকগুলা দিন অনেক বেশি স্ট্রেসফুল ছিল হচ্ছে ওই কারণে যে আমি যে সার্ভারটা আমি যেটা বানিয়েছি আর কি, ওইটা কি এতটা লোড নিতে পারবে কিনা। তো তখন আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে আমার এই সার্ভারটাকে স্কেল করা। স্কেল করার জিনিসটা আসলে অনেক সহজ হইতো যদি আমার কাছে এরকম সুযোগ থাকতো যে আমি হচ্ছে 1-2 ঘন্টা এটার ইউসেজ বন্ধ রাখবো, কিন্তু ওইটা আসলে সম্ভব হচ্ছিল না, কারণ মানে একদম 24 আওয়ার্স এত বেশি আর কি ইউজ হচ্ছিল। তো ওই ইউসেজটা ইন্টারাপ্ট না করে হচ্ছে আমি মানে অনেক ভাবে হচ্ছে আমার সার্ভারটার সক্ষমতা বাড়িয়েছি। ওইটা আমার জন্য খুবই ইন্টারেস্টিং একটা লার্নিং কার্ভ ছিল আর কি, মানে খুবই আই থিঙ্ক আমার সামনের বছরগুলোর জন্য খুবই ভ্যালুয়েবল কিছু এক্সপিরিয়েন্স ছিল ওইটাই, যে আমি হচ্ছে এত বেশি মানুষের কাছে যে পৌঁছাইছি ওইরকম একটা সিস্টেম আর কি, লাইক কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে ম্যানেজ করতে হয়। তো আমি বলবো যে সারা অবশ্যই অনেক পজিটিভ ছিল, কিন্তু একই সাথে মানে এত বেশি ইউসেজ হচ্ছে স্ট্রেসফুল ছিল। এবং আমার মোবাইল ফোনেও কিন্তু সেটা ইনস্টল আছে, আমি চিঠি পাঠিয়েছি, চিঠি পেয়েছি। কিন্তু আপনি চিঠি.me এর নির্মাতা, আপনি কি এমন কোন ইন্টারেস্টিং মেসেজ বা চিঠি পেয়েছেন? আচ্ছা, ইন্টারেস্টিং এখানে ব্যাপার হচ্ছে যে এই অ্যাপটা আমি নিজে কখনো ব্যবহার করিনি এখন। আমার স্টোরিতে এখনো দিইনি, হয়তো কোনো এক সময় দিব। তো আমাকে এমনিতে আর কি মানুষ চিঠি অ্যাপ ব্যবহার না করে আমাকে র্যান্ডমলি অনেক মেসেজ টেক্সটে জানিয়ে দিচ্ছে। নতুন কোনো অ্যাপ নিয়ে কাজ করা হচ্ছে? হ্যাঁ, আমার সব সময় হচ্ছে আমার এবং আমার বন্ধুদের অ্যাটলিস্ট 10-15টা প্রজেক্ট লাইনড আপ থাকে, এবং 10-15টা প্রজেক্টই অনেক বেশি ইন্টারেস্টিং, চিঠি থেকে অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে। আস্তে আস্তে কাজ করছি, আমার নিজের পার্সোনাল কিছু প্রজেক্ট আছে, তার মধ্যে অধিকাংশ হচ্ছে আপনার এডটেক রিলেটেড, লাইক পড়াশোনাকে হচ্ছে আরও কীভাবে বেশি মানুষের কাছে অ্যাক্সেসিবল করা যায়। কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা লাইক অ্যাটলিস্ট আমি মনে করি যে এরকম হওয়া উচিত, ওরকম না। সো আমি হচ্ছে ওইদিকে কিছু টুকিটাকি কাজ করতেছি এডুকেশনটাকে আরও বেশি অ্যাক্সেসিবল, আরও বেশি ফান করে তোলার জন্য। এছাড়াও হচ্ছে আরও কিছু স্টার্ট আপ আইডিয়াস আছে। আমার জীবনের লক্ষ্যই মোটামুটি এরকম যে আমি হচ্ছে একজন মানে খুবই ভালো উদ্যোক্তা হব এবং একই সাথে খুবই ভালো সায়েন্টিস্ট হব আর কি। চমৎকার। এবং আপনার মাধ্যমে আসলেই বাংলাদেশের যে সৃজনশীল তরুণরা আছে তারা চমৎকারভাবে অনুপ্রাণিত হবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। যদি মাছরাঙা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার থাকে। আমি বলবো যে
সবার মাঝে একটা সৃজনশীলতা থাকে এবং সবার ওইটা এক্সারসাইজ করা উচিত। যার যে কাজটা করতে ভালো লাগে তার সেটা করা উচিত, ইনস্টেড অফ লাইক লুকিং ফর দি মার্কেট, যে মানুষ কি পছন্দ করলো কি না। ওইটা অটোমেটিক্যালি হবে যদি কেউ একজন যে কাজটা এনজয় করে সেটা মানে যদি লাইক করে আর কি। মানে মানুষের চাহিদা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট যে নিজের যে একটা ক্রিয়েটিভিটি এক্সারসাইজ করার যে ফ্রিডম প্রয়োজন, ওইটাও আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি। আসলে খুব ঠিক তাই, যে চমৎকার মনের একটা ইচ্ছা জায়গা। যে স্বাধীনতা, হ্যাঁ লাবণ্য, সেটার আসলে এক্সারসাইজ করাটা খুব গুরুত্বপূর্ণ। একদম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ।